ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কি করতে পারবে এ নিয়েই আজকের আলোচনা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে 2 মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। এছাড়া সেনাবাহিনী কর্মকর্তারা আগামী 2 মাস ফৌজদারি অপরাধের বিভিন্ন ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। সাধারণত দেশে জরুরি অবস্থার পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেওয়া হয় না। বাংলাদেশের সব জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার সময় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার দাবি ওঠে। তবে নির্বাচনের মাঠে কখনোই সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা দেওয়ার পর এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার গঠন হলেও মাঠ পর্যায়ে এখনও শৃঙ্খলা ফেরেনি। এই সংকট কাটাতে সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা থাকলে মাঠের পরিস্থিতি বদলাতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে মঙ্গলবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 16টি ধারায় সেনা কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে। প্রজ্ঞাপনে যে ফৌজদারি কার্যবিধিগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো হলো 1998-এর 64, 65, 83, 84, 95-এর 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা। এই ধারাগুলো অনুযায়ী সেনাবাহিনী তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। ফৌজদারি কার্যবিধির এসব ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন এবং দিতে পারবেন জামিনও। বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন তারা। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশিও করতে পারবে। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন দাবিতে রাস্তা আটকে মিছিল সমাবেশ করতে দেখা যাচ্ছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীদের। প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবেন সেনাবাহিনী। এছাড়াও স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবে, আটক করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকেও। সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, কমিশন সেনা কর্মকর্তারা যখন চার্জ নেবে তখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাক্সেস করতে পারবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনী ও ছাত্রদের মধ্যস্থতায় নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করে। সর্বশেষ 2002 সালে অপারেশন ক্লিন হার্টের সময় সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছিল। বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে। বিভিন্ন কাজে মাঠ প্রশাসনকে সহায়তাও করেছে সেনাবাহিনী। সর্বশেষ 2007 সালে 111-এর সময় দায়িত্ব পালন করেছিল সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় দেশে জরুরি অবস্থা জারি ছিল, ফলে আলাদা ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হয়নি। তবে সেনা সদস্যরা আটক বা গ্রেপ্তার, অভিযান বা তল্লাশির মতো কাজগুলোও করেছেন। বাংলাদেশের বেশিরভাগ জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী দায়িত্ব পালন করে মাঠ পর্যায়ে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় নির্বাচনের দায়িত্ব পালনকালে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে ইলেকশন কমিশনের কাছে দাবিও জানিয়েছে, কিন্তু অতীতে কোনো নির্বাচন কমিশনই সেনাবাহিনীকে সেই ক্ষমতা দেয়নি। এখন আমাদের মনে অনেকেরই হয়তো প্রশ্ন জাগে, সেনাবাহিনীকে এখন যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয় তাহলে এতদিন যে সেনাবাহিনী আমাদের দেশে দায়িত্ব পালন করলো তখন কি তারা পাওয়ার খাটায়নি, বা তখন তারা কোন ধরনের ক্ষমতা প্রয়োগ করে আমাদের এই জনগণকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে? সেনাবাহিনী যখনই মাঠে নামে তখনই তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ব্যবহার করে বা ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতাটা ব্যবহার করে। তবে
কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে। সাধারণত যখন সেনাবাহিনী জরুরি অবস্থায় নিয়োজিত থাকে, অর্থাৎ দেশে যখন জরুরি অবস্থা জারি করা হয়, তখন সেনাবাহিনী সরাসরি ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করতে পারে। আর যখন জরুরি অবস্থা জারি করা হয় না, তখন তারা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ব্যবহার করে ইন এইড টু সিভিল পাওয়ার ফরমেশনের আন্ডারে। অর্থাৎ যে জেলায় যে কর্মকর্তাগণ বা যে সেনা সদস্যরা ডিউটিরত থাকে, ওইখানে যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় তখন তারা পরোক্ষভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে ওই জেলায় যে ম্যাজিস্ট্রেট থাকে তার সাথে সমন্বয়ের মাধ্যমে। উদাহরণস্বরূপ ধরা যাক, একটা ঝামেলা বা একটা গোলমাল হলো, এমন হলো যে রাস্তা আটকে অনেক ছাত্ররা অথবা যে কোনো মানুষ অবৈধ কাজ করছে। এই জায়গায় তারা ম্যাজিস্ট্রেটি পাওয়ার ব্যবহার করার জন্য, অর্থাৎ তাদেরকে ছত্রভঙ্গ করা বা গ্রেপ্তার করা প্রয়োজন, এইরকম যদি প্রয়োজনীয়তা তারা অনুভব করে, তখন তারা সাথে সাথে ওই জেলায় বা তারা যে ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয়পূর্বক ওইখানে ডিউটিতে আছে, সেই ম্যাজিস্ট্রেটের কাছ থেকে লিখিত অথবা মৌখিকভাবে ম্যাজিস্ট্রেটি পাওয়ারটা, অনুমোদনটা তাদের কাছ থেকে নিয়ে নেয়। ম্যাজিস্ট্রেট যখন অনুমোদন করে তাদেরকে গ্রেপ্তার করার অথবা তাদেরকে ছত্রভঙ্গ করার, তখন ওই সেনা কর্মকর্তারা ওই পাওয়ারটা প্রয়োগ করে। আর এখন ম্যাজিস্ট্রেটি পাওয়ার যখন সেনা কর্মকর্তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এখন ওই ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয়ের প্রয়োজন হবে না। যখন যেখানে অন দ্য স্পটে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেখানোর প্রয়োজন পড়বে, তখন তারা নিজেরাই সেটা ব্যবহার করতে পারবে। এটাই হলো সাধারণভাবে সেনাবাহিনী বা দেশের মধ্যে মোতায়েন থাকলে ম্যাজিস্ট্রেটি পাওয়ার ছাড়া যেভাবে ডিউটি করে এবং সরাসরি ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে যেভাবে ডিউটি করে, এর মেইন পার্থক্য। আলটিমেটলি আমরা সেটাই বুঝতে পারলাম, সেনা সদস্যরা যখন মাঠে থাকে তখন তাদের যে ধরনের প্রয়োজন পড়ে ম্যাজিস্ট্রেটি পাওয়ার, তারা সেটা ব্যবহার করে, কখনো সরাসরি নিজেদের এখতিয়ারে, আবার কখনো বা সমন্বয় করে নেয় ওইখানকার স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে।